আজকে আমি পার্বতী মোদকের লেখা আরও একটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমাদের গল্পটি পাঠ করে শোনাবো বলে। তাহলে আর দেরি কেন, তোমরা চলে এসো। গল্পটির নাম বিনি সুতোর টান। সব ছুঁয়ে নেপে একেবারে একসা করে দিল। ওহ, কি করলে তুমি বৌমা? শ্রীটা ছুঁয়ে ফেললে? আচ্ছা, এতগুলো বছর সংসার করছো, আর কবে জ্ঞান বুদ্ধি হবে তোমার, বলবে আমাকে? বিয়ের কাজে স্ত্রী হচ্ছে সবচেয়ে মঙ্গল চিহ্ন, আর ওটাকেই তোমাকে হাত দিয়ে সরাতে হলো? বিধবা মানুষ, বিয়ের জিনিসে হাত দিতে নেই, তুমি জানো না? আমি থতমত খেয়ে সরে গেলাম। পাশ থেকে আমার মা এই ব্যাপারটা দেখে সামলে দেওয়ার জন্য বলল, তুই এখানে ঘুরঘুর করছিস কেন? সেটাই তো বুঝতে পারছি না। তোকে এখানে তো কোনো দরকার হবে না, তুই বরং রান্নার দিকটা দেখ একটু। গায়ে হলুদ নিয়ে এখনই ওদের বেরোনোর সময় হয়ে গেল। লুচি তরকারিগুলো রেডি কর এবার। ওরা বেরিয়ে গেলেই সবাইকে হাতে হাতে জলখাবারটা দিয়ে দিবি। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম। পোড়া চোখে জলও আসে না আর আজকাল। এ বাড়িতে এসেছি প্রায় 1 যুগ হতে চলল। মাধ্যমিক দেওয়ার পর থেকে একরকম বাধ্য হয়েই বিয়ে দিয়ে দিলেন বাবা মা। বাবা একটা দোকানে কাজ করত, মা দুটো বাড়িতে রান্না করত। গ্রামের বাড়ি, গরিবের ঘর। 9-এ উঠতে না উঠতেই মা উঠে পড়ে লেগে গেল একটা সচ্ছল পরিবারে বিয়ে দেওয়ার জন্য, যাতে অভাবে সংসারে বড় হওয়া মেয়েটা মোটা ভাত মোটা কাপড়ের জন্য বাকি জীবনটা কষ্ট করতে না হয়। বাবুদের বাড়ির পরিচিত সূত্র ধরে একটা ভালো সম্বন্ধ পেয়ে গেল। বাবা নেই, মা আর 2 ছেলের সংসার। বড় ছেলে শহরে বড় স্টেশনারির দোকান। ছোটজন পড়াশোনায় খুব ভালো, কলেজের পর রিসার্চ নাকি বলে সেসব করছে। বড় ছেলের সঙ্গে সম্বন্ধ করে আমার বিয়ে হয়ে গেল। ফুটফুটে দেখতে ছিলাম বলে ওদের খুব পছন্দ হয়ে গিয়েছিল। তেমন কিছু চাইও নি, নগদ বা ফার্নিচারের কোনো দাবি ছিল না, শুধু মেয়ের গা সাজানো গয়না হলেই হবে। বাবা মা এমন ছেলে এমন পরিবার পেয়ে খুব নিশ্চিন্ত হলো। সবচেয়ে বেশি হাঁপ ছেড়ে বাঁচলেন আমার শাশুড়ি মা। ওনার বয়স প্রায় 70-এর ওপর। এই বয়সে বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, ছেলেদের জামা কাপড় কাচা ধোয়া এক হাতে করতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। একজন গ্রামের খেটে খাওয়া ফ্যামিলির মেয়ে এনে সংসারের ভার তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। সেদিক থেকে বলতে গেলে আমিও খুব ভাগ্যবান ছিলাম। আমার স্বামী আর আমার বয়সের তফাৎ ছিল বেশ অনেকটাই, প্রায় 13-14 বছর। কিন্তু উনি খুবই শান্ত শিষ্ট নির্বিবাদী মানুষ ছিলেন। পরিণত বয়স তো, ভালোবাসা জানান দেওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। কিন্তু আমাকে কোনো দিক থেকেই সে বঞ্চিত করেনি কখনো। আর বকাবকির তো প্রশ্নই ওঠে না, তেমন স্বভাবও ছিল না তার। বিয়ের পর দিন থেকেই সংসারের হাল আমি একা হাতে ধরে নিয়েছিলাম। নিপুণ হাতে সব সামলে দিতাম। শাশুড়ি মা তারপর থেকেই প্রায় সময়ই ঠাকুর ঘরে আর শোবার ঘরেই কাটাতেন। বাড়িতে আর কোনো মহিলা ছিল না বলে আমার আধিপত্যে সংসার চলত। আমিও একা হাতে শাশুড়ির একাদশী অম্বাবচি করানো থেকে শুরু করে রান্না করা, ঘর পরিষ্কার, দেওরের দেখাশোনা, স্বামীর সেবা যত্ন, শাশুড়ির বাতের ব্যথায় তেল মালিশ, আমিষ নিরামিষের ছোঁয়াছুঁই এড়ানো সামলে নিতাম। খুব আনন্দে আর নিশ্চিন্তেই ছিলাম। মা বাবাকে ধন্যবাদ দিতাম এরকম একটা বাড়িতে আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই যে কথায় বলে, তুমি যাও বঙ্গে তোমার কপাল যায় সঙ্গে, এত সুখ আমার সহ্য হলো না। বিয়ের বছর 6-এর মাথায় আমার যখন বয়স মেরে কেটে 21 কি খুব জোর 22 হবে, লিভার ক্যান্সারে আমার স্বামী হঠাৎ মারা গেলেন। চিকিৎসার সময়টুকু দেননি। তখন আমি পরিণত গৃহবধূ। শোকে তাপে এতটাই নার্ভাস হয়ে গেছিলাম যে স্বামীর দোকানটা কোনোভাবে চালাবো এই ভাবনা একবারের জন্য মাথায় আসেনি।
দোকানটা বন্ধ হয়ে গেল। ততদিনে দেওর কলেজের প্রফেসর তার একটা বান্ধবীও ঠিক করে ফেলেছে। শুনেছি তাকেই বিয়ে করবে। শাশুড়ি মার পেনশন আর দেওরের খরচায় সংসার চলত। একাদশীর দিনগুলোতে শাশুড়ি মা প্রায়ই বলতেন, মা থাকতে থাকতে ছেলে চলে যাওয়ার যন্ত্রণা, সে কি যন্ত্রণা যার যায় সেই বোঝে। এতটুকু একটা মেয়ে, এখনকার দিনে এই বয়সে তার বিয়েই হয় না। আরে বিধবা হয়ে গেল, মুখের দিকে তাকাতে পারি না মেয়েটার। একটা বাচ্চা কাচ্চা হলো না এই 5 বছরে, যে তার মুখের দিকে তাকিয়ে একটু মনের জোর পাবে। কি নিয়ে থাকবে মেয়েটা কে জানে। অনেকবার বাবা মা নিয়ে যেতে চেয়েছিল। বাবা বলেছিল, এখনো তোর বাবা বেঁচে আছে জানবি, নুন ভাত হোক শাক ভাত হোক ঠিক খাওয়াতে পারবো, চল আমাদের সঙ্গে। মন সায় দেয়নি। এই একলা ছেলেহারা বুড়িটাকে ফেলে যেতে পারিনি। শাশুড়ি মা আমার মাকে বারবার বলতো, একটা দোজবর হোক, যেমনই হোক ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিন, কি নিয়ে বাঁচবে ও বাকিটা জীবন। কিন্তু কিন্তু আমি পারিনি। কম কথা বলা ঠান্ডা মানুষটা এই 6 বছরে কবে মনের ভেতরে এতটা জায়গা করে নিয়েছিল বুঝতে পারিনি। আত্মীয় পরিজনদের শাশুড়ি বলতো, ছেলে নেই, বুকটা জ্বলে পুড়ে যায় আমার। কিন্তু মেয়েটার মুখের দিকে চেয়ে চুপ করে থাকি। ওর কষ্টটা কিছু কম বলো তো? এমন লক্ষ্মীমন্ত মেয়েটা ছিল বলেই আমি তবুও এখনো হেঁটে চলে বেড়াতে পারছি। আত্মীয় পড়শিরা কিন্তু শাশুড়ি বউয়ের এই মাখামাখি মোটেই সহ্য করতে পারত না। আমার কাকিমা শাশুড়ি আমার শাশুড়িকে বলতেন প্রায়, তোমার আবার বেশি বাড়াবাড়ি দিদি, ওই মেয়েই অপয়া, অমন ছেলেটাকে কদিন যেতে না যেতেই খেয়ে বসলো। পড়শিরা বলতো, ঠিক মতো রোগের চিকিৎসাই হয়নি, যত্নও হয়নি। স্বামী অসুস্থ, বউয়ের তো বোঝা উচিত ছিল, ঠিক মতো ডাক্তার পথ্য তাবিজ কবজ করলেই ঠিকই বেঁচে যেত। আর বাঁঝা মেয়ে মানুষ, কিন্তু সকলের মনের কথা ছিল। মোট কথা শাশুড়ি মা ছাড়া বাকি সকলের কাছে আমি বড় রকমের অপয়া ছিলাম। কিন্তু তিনি এসব কানে দিতেন না। নিজে খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলে আমার কষ্টটাও বুঝতে পারতেন। কিন্তু সমস্যা শুরু হলো দেওরের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর থেকেই। তখন থেকেই উনি পাপাই মানে আমার দেওরের কাছে আমাকে ঘেঁষতে দিতেন না। কথা বললে মজা করলে অসন্তুষ্ট হতেন। অথচ এই পাপাইকে আমি প্রথম থেকেই ভাই বলেই ডাকতাম। শুধু ডাকতামই না, ওকে নিজের ভাই মনে করতাম। ওর যত পরনের জামা কাপড় কাচা থেকে শুরু করে কলেজের ভাত, সন্ধ্যার মুখরোচক টিফিন আমিই করে দিতাম। পিয়ার কথা প্রথম ও আমাকেই জানিয়েছিল। সরাসরি মাকে বলতে সাহস পাইনি। আমি মায়ের মর্জি মেজাজ বুঝে মাকে জানিয়েছিলাম, সম্বন্ধটায় রাজি করিয়েছিলাম। এই হেন অবস্থায় হঠাৎ মায়ের এরকম আচার ব্যবহার, কি কারণ আর আমারই বা কোথায় অন্যায় বুঝে উঠতে পারছিলাম না। বিয়ের পাকা কথা বলতে আশীর্বাদে আমাকে নিয়ে গেল না, খুব কষ্ট পেয়েছিলাম। আমার মাকে কথা বলতে মা বলল, তোর হালকা বয়স, স্বামীহারা, ওসব দেখলে কষ্ট হতো, চোখে জল পড়তো, শুভ কাজ তো, তাই তোকে নিয়ে যায়নি হয়তো। ভালোই হয়েছে, তোর বুকটা জ্বলে পুড়ে যেত। আমি বুঝে পাই না ভাইয়ের বিয়ের কাজে আমার কেন চোখে জল পড়বে, আমি বা ওর ক্ষতি চাইব কেন? যাই হোক, এরপর বিয়ের কেনাকাটা করতে পাপাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেখানেও শাশুড়ি মা নিষেধ করলেন। আজ দধিমঙ্গল থেকে শুরু এই গায়ে হলুদের আগে পর্যন্ত আমাকে সামনে আসতেই দেওয়া হয়নি। এসব নানা কথা আমার মনে পড়ছে। এমন সময় হঠাৎ আমার মামাতো যা ঘরে এসে ঢুকলো, বলল, ও দিদি, আমাকে চটপট 2টো লুচি দাও তো, একটু খেয়ে দিয়ে গায়ে হলুদের কাজে লাগবো। পরপর গায়ে হলুদ, স্নান করানো, জল সইতে যাওয়া, অনেক কাজ, একটু কিছু খেয়ে নিই। আমি এক্ষুনি দিচ্ছি বলে
একটা প্লেটে 2টো লুচি, তরকারি, 2টো মিষ্টি দিলাম। ও খেতে খেতে বলল, আমরা এওরা এদিকে ব্যস্ত থাকলে তুমি খেয়ে নিও তখন। তোমার তো আবার এসবের বালাই নেই। খাও দাও, ঘুরে বেড়াও, এনজয় করো, আর কি। বলেই আমাকে ওর হাতের মোটা শাখা পলা দেখিয়ে বলল, এবারের অ্যানিভার্সারিতে তোমার দেওর করে দিয়েছে। যত যাই পড়ো, বিয়ের পর এই গয়নাটাই তো মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে, বলো, তাই না দিদি? মা ঠিকই বলেছিল। এবার আমার বুকটা সত্যি জ্বলছে, কিন্তু সত্যি বলছি, হিংসা হচ্ছে না, অদ্ভুত একটা হাহাকার হচ্ছে। যাই হোক, সব কাজ মেটার পর বিকেল হলো। আমি আর একবারও রান্নাঘর আর নিজের ঘর ছেড়ে বিয়ের ওদিকে যাইনি। সন্ধ্যায় পাপাই বেরোনোর সময় মায়ের পর আমাকে প্রণাম করতে এলে কাকি শাশুড়ি বললেন, এই হয়েছে এখনকার ছেলে মেয়েরা সব, অমঙ্গল মঙ্গল কোনো জ্ঞান নেই। বিধবা বাজা মেয়ে মানুষ, ওর আবার আশীর্বাদ কি? তোর এই সাজ দেখে ফোঁস করে যে নিঃশ্বাস পড়ল, ওতেই না তোর হায়া লেগে যায়। আমার শাশুড়ি শুনেই আমাকে ধমকে বললেন, নিজের ঘরে গিয়ে থাকো, শুভ কাজে বেরোনোর সময় এখানে দৌড় আটকে না থাকলেই নয়। আমি ছুটে নিজের ঘরে চলে গেলাম। এতদিন দু হাতে ধরে রাখা সংসারটার কাছে আমি আজ এতটা ক্ষতিকর, এত অপয়া হয়ে গেলাম। আজ বহুদিন পর অঝরে কাঁদতে লাগলাম। সারা দিনের ক্লান্তিতে চোখটা লেগে গিয়েছিল। রাত তখন 9টা হবে। মায়ের রাতের খাবারটা ঘরে দিতে গিয়ে শুনতে পেলাম মামি শাশুড়ি, মাসি শাশুড়ি মাকে বোঝাচ্ছে, এতদিন একা ছিলে একরকম, এখন ছোট জনও আসছে, সব রাশ বড়র হাতে ছেড়ে দিলে কিন্তু অশান্তি হবে। পিয়া শিক্ষিত, চাকরিও করে, ও বড় বউয়ের খবরদারি সহ্য করবে না কিন্তু। বড় ছেলেকে তো হারিয়েছ, ছোট ছেলের অশান্তির ঠেলায় আলাদা হয়ে গেলে তখন কি হবে? আর যাই হোক, কাঁচা বয়সে বিধবা, আর ওদের নতুন নতুন স্বামী স্ত্রীর সংসার, মেলামেশা দেখলে ওর একটা হায়া লাগবেই। তুমি একটু কঠিন হয়ে রাশ সামলাও। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, মা গো, 12টা বছর তো এই সংসারে সব ঢেলে দিয়েছি। সংসারে আমি যেমন দিয়েছি, এই সংসারও তো আমাকে কিছু কম দেয়নি। 12টা বছরে কোনো দিন এক রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি, কিনা তোমাদের অসুবিধা হবে বলে। এই বাড়িটা ছাড়া আমার আর কি আছে বলো? আজ তো তোমাদের আর শ্বশুর বাড়ির লোক বলে মনে হয় না, নিজের মনে হয়। নিজের মা, নিজের ভাইয়ের আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে বলো? শুভ কাজে আজ আমার শাপ লাগবে? আমি মুখ বুজে তোমাদের এতদিন সেবা করে গেলাম, সংসার আগলালাম, তোমাদের সুখে দুঃখে শোকে তাপে আমি পাশে থাকলাম, আর আমি এই সংসারের ক্ষতি চাইব? শাশুড়ি অপ্রস্তুত হয়ে বললেন, মা রে, তোকে যে আমি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছি, স্নেহ করেছি, কিন্তু যতই হোক আমি তো মা। চারপাশে সবার কথায় আমার কেমন যেন ভয় হয়ে গেছিল। তার মধ্যে পিয়ার মা বাবাও সেদিন ফোন করে। সব সময় ভয় হয় কি জানি, এই ছেলেও আমার থেকে দূরে হয়ে যাবে না তো? আমি বললাম, আমি মা না হতে পারি, কারোর সন্তান তো বটে। মায়ের থেকে সন্তান দূরে চলে যাক, এটা আমি কখনো চাইতে পারি বলো? তুমি এতদিনে এই চিনলে আমায়? আর আমাদের মা মেয়ের সম্পর্কে বাইরের লোকজন কি কখনো ফাটল ধরাতে পারে? সেই সুযোগ যদি তুমি দাও, তাহলে এই সংসার আমার জন্য নয়, তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হবে। সংসারে কখনো তৃতীয় ব্যক্তির মতামত দেওয়ার সুযোগ দিতে নেই। শাশুড়ি তখন বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা দুধে আলতা জামদানি বের করলেন। কাল পাপাই আর পিয়াকে তুই বরণ করবি, এটা পরে আর সেজে গুজে।
এভাবে তোকে দেখতে আমার ভালো লাগে না। আমি এটা আগেই থেকেই কিনে রেখেছিলাম, কিন্তু মাঝখানে সবার কথা শুনেই কি যে মরণ দশা হলো আমার। তোর সঙ্গে এরকম ব্যবহার করে ফেলেছি। বড্ড কষ্ট দিয়েছি রে মেয়ে তোকে, ওসব মনে রাখিস না। আর হ্যাঁ, বিয়ের ঝামেলা মিটে গেলে আমি আবার তোকে পড়াবো। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। আমি যতদিন বেঁচে আছি না হয় চললাম, কিন্তু আমার কিছু হয়ে গেলে তোর কি হবে? আর যাই করিস বা না করিস, পড়াশোনা করে নিজের জায়গাটা তৈরি করে ফেল, না হলে কেউ তোকে কোনো দাম দেবে না রে। একটু থেমে বললেন, বাড়িতে আমরা তো মোটে 4টে প্রাণী, আর যে কটা দিন আছি মিলে মিশে আনন্দ করে থাকব। তোর যখন মনে কষ্ট হবে, পিয়াকে হোক আমাকে হোক খোলা মনে বলবি। আমাকে শাশুড়ি নয়, তোর বন্ধু মনে করবি। কারণ আমি যেমন নারী কাটা ধন হারিয়েছি, তুইও তো তোর সবচেয়ে প্রিয় কাছের মানুষটাকে হারিয়েছিস। সেদিক থেকে এই সংসারে তোর আর আমার কষ্ট একই। ততক্ষণে সব তো শাশুড়িদের মুখে কুলুপ আর চোখে আগুন। কড়া ডোজের ওষুধ পড়েছে যে, বুঝতে পেরে মনে মনে বেশ আনন্দ হলো। চোখে জল আর মুখে ধরা গলায় বললাম, মাগো, তোমাকে বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও। অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তোমাদের।